কেউ এই বোধহয় এতদূর প্রত্যাশা করেনি কংগ্রেসের উত্থান। এক কথায় আমি বলবো অভাবনীয় উত্থান হয়েছে এই নির্বাচনে। রাহুল গান্ধীর পদযাত্রা নামক যে কর্মসূচি, সে মাইলের পর মাইল সে হাঁটছে, মানুষের কাছে গেছে, পদযাত্রাটা কাজে আসছে, আস্থা বিশ্বাসটা ফিরিয়ে আসছে। আর আমার বিবেচনায় মিস্টার মোদির অতিরিক্ত ধর্ম আশ্রিত রাজনীতি, মানে এইটা ওখানে বহুত্ববাদের মানে যে একটা অহংকার ছিল মানে ভারতে, সেখানে আঘাত করছে। যেমন এই বাবরি মসজিদে যেখানে ছিল সেটা ভেঙে সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে সেখানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে। শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি ভারতের নতুন সরকার কি বার্তা বাংলাদেশ। আপনি জানেন ভারতের নির্বাচন হয়ে গেল, বিজেপির নেতৃত্বাধীন জোটই সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয় হলো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি, আর পরবর্তী যে সরকার আসবে সেটি বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব থাকবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন বিচক্ষণ আলোচক, আওয়ামী লীগের আহমেদ হোসেন সাহেব আর জাতীয় পার্টির তাজ রহমান, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। আর যারা দর্শক হিসাবে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়েছে, ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবেই সারা বিশ্বে পরিচিত, এবং 47-এ স্বাধীনতা পাকিস্তান ভারত হওয়ার পর তারা কিন্তু এই নির্বাচনী ব্যবস্থার নানান বিতর্কের মধ্যেও এখনো পর্যন্ত দীর্ঘ একটা সময়, প্রায় শতাব্দীর, এক শতাব্দীর কাছাকাছি ওই সিস্টেমটা, পার্লামেন্টারি সিস্টেম এখনো পর্যন্ত তারা ধরে রাখছে। এর আগে কংগ্রেসের আধিপত্য আমরা দেখেছি একটা সময়, তারপরে জনতা দলের কিছুদিন শাসন আমরা দেখেছি, তারপরেই জনতা দলের ভিতর থেকে বেরিয়ে বিজেপির উত্থান এবং তাদের ক্ষমতা। বিশেষ করে মিস্টার মোদি সাহেবের নেতৃত্বাধীন এই নির্বাচনটা যে কোনো বিবেচনায় তার ব্যক্তিত্ব, তার অতীত জনপ্রিয়তা, তার অতীত ভাবমূর্তি সব কিছুই আমি বলবো লস করছেন তিনি। তারপরে এখনো পর্যন্ত দৃশ্যমান একক সংখ্যা গরিষ্ঠতা বলতে যেটা বোঝায় সেটি তারা অর্জন করেছে বিজেপি, কিন্তু সরকার গঠনের জন্য যথেষ্ট না। তার কারোর মানে সহযোগিতা নিতে হবে। ইতিমধ্যে দুটি দল তাকে সমর্থন জানিয়েছে। গণতান্ত্রিক রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে স্থির বলে কোনো বিষয় নেই। দলীয় বিবেচনাতেও যখন ফেল করে তখন সরকারের পতন হয়, পদত্যাগ করে, যেটা ব্রিটেনের দিকে আমরা কিছুদিন আগে দেখলাম। বেশ কয়েকটি সরকার খুব কম সময়ের ভিতরে পতন হয়েছে, জাপানেও হয়েছে। সেই দিকে যাবে কিনা ভারত, এটা এখনই মন্তব্য করা যাবে না। তবে তার যে দুইজন সহযোগী, নতুন সহযোগী, এরা নতুন না, তাদের সঙ্গে আগেও ছিল, আবার বেরিয়ে আসছে, কংগ্রেসের সঙ্গেও ছিল, কংগ্রেস থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ যাদের সহায়তায় নীতিশ আরেকজন চন্দ্রবাবু নাইডু, এই দুইজনের স্থির কোনো সিদ্ধান্ত আমরা দেখি না, মানে অতীতের ঘটনা আমি আলোচনা করছি। 2 নম্বর যেটা ঘটনা খুব সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয়, কেউ এই বোধহয় এতদূর প্রত্যাশা করেনি কংগ্রেসের উত্থান। এটা এক কথায় আমি বলবো অভাবনীয় উত্থান হয়েছে এই নির্বাচনে, বিশেষ করে নতুন নেতৃত্ব হিসেবে রাহুল গান্ধীর আমি নিজে চিন্তা করে দেখলাম, অনেকেই এটা সিরিয়াসলি দেখে নাই। সেটা হচ্ছে পদযাত্রা নামক যে কর্মসূচি, সে মাইলের পর মাইল সে হাঁটছে, মানুষের কাছে গেছে। রথযাত্রা বলে কিন্তু একসময় মিস্টার মোদি এই মানুষের কাছে যাওয়ার এটা চেষ্টা করছে। এই মানে পদযাত্রাটা কাজে আসছে, আস্থা বিশ্বাসটা ফিরিয়ে আসছে। আর আমার বিবেচনায় মিস্টার মোদির অতিরিক্ত ধর্ম আশ্রিত রাজনীতি, মানে এইটা ওখানে বহুত্ববাদের মানে যে একটা অহংকার ছিল মানে ভারতে, সেখানে আঘাত করছে। যেমন এখানে দেখার মতো বিষয়, এই বাবরি মসজিদে যেখানে ছিল সেটা ভেঙে অযোধ্যায় যেখানে তারা রাম মন্দির বানিয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে সেখানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে। অ্যাটলিস্ট
রাম মন্দির প্রতিষ্ঠা যদি সাফল্য হয়ে থাকে তাহলে তো সেখানে পরাজিত হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু সেখানে হয়েছে। শুধু সেখানে না, ওই হিন্দুয়ানি অর্থাৎ ধর্মীয় জিকির যেটা সাম্প্রদায়িকতার যে জিকির সেটা এখন ওখানে কাজ করেনি। তবে আমার কাছে মনে হয় বিতর্ক সবেমাত্র শুরু হয়েছে, সামনে আমাদের মনে হয় অনেক কিছুই দেখতে হবে। এই কারণে যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো বিতর্ক ব্যর্থতার মধ্য দিয়ে তৈরি হয়, যেটা আগামীতে ভারতবাসী দেখবে বলে আমার ধারণা। অর্থাৎ মোদি প্রধানমন্ত্রী হলেও এটাই চূড়ান্ত, এটা আমার মনে হচ্ছে না। আগামী দিনে অন্য জিনিসও আমাদের রাজনৈতিক টানাপোড়েন যদি থাকে ভারতে, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে কি কোনো নতুন বার্তা বয়ে আনতে পারে কিনা, বা কোনো প্রশ্নটা হচ্ছে যে যেমন অন্য দেশ, বিশেষ করে ভারত, যেমন আমাদের এখানে ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, বন্দর, যে সুবিধাগুলো তারা ভোগ করে, মানে সরকারকে সমর্থন করা, আওয়ামী লীগকে সমর্থন করা, তো ভারত কেন, যে কোনো দেশই এই সুবিধা নিতে চাবে, মানে তাদের নিজের স্বার্থে। এখন আমরা এই সুবিধা নেওয়ার চিন্তা করি কিনা, যেমন বন্দর দিয়ে আমাদের যা প্রাপ্য ছিল তা আমরা পাই নাই, আমাদের রাস্তা দিয়ে যে প্রাপ্য আমরা পাইনি, এখন তারা ট্রেনের ব্যবস্থা চাচ্ছে। সিঙ্গাপুরটা বন্দর বিক্রি করেই তো, সুবিধা দিয়ে তো সিঙ্গাপুর অন্যান্য ব্যবসা থেকে 1 নম্বর তাদের বন্দর ব্যবস্থাপনা। তা আমার কাছে মনে হয় আমার সরকারের দৃষ্টিভঙ্গির লক্ষ্য যদি ঠিক হয়, ওরা 20 কোটি মানুষের কাছে এসে যে স্বার্থ উদ্ধার করছে, আমরা তো 150 কোটি মানুষের স্বার্থ উদ্ধার করতে পারি। অর্থাৎ ওরা একটা প্রোডাক্ট এখানে বিক্রি করলে কম বেশি 18 থেকে 20 কোটি। আর আমরা যদি কৌশলী হই, আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, আমাদের দক্ষতা থাকে, তাহলে আমার পণ্য তো 150 কোটি মানুষের কাছে বিক্রি হওয়া সম্ভব, এটা আমার কাছে মনে হয়। আর পার্শ্ববর্তী দেশের সে সুবিধা আমরা নিতে পারি। কিন্তু আমরা যদি আগেই ডক্টর মুশিউর রহমান, যিনি অর্থনীতি উপদেষ্টা বর্তমান সরকার, যে তাদের কাছে টাকা চাপা একটা লজ্জার ব্যাপার আছে না, তিনি এটা পত্রিকায় বলছিলেন, মানে এই কর আদায়ের প্রশ্নে। তো এই যদি দৃষ্টিভঙ্গি হয়, শুধু ক্ষমতায় থাকবো, তাহলে আর আমাদের স্বার্থ উদ্ধারের কোনো সম্ভাবনা আছে, এটা আমার কাছে মনে হয়।